সবাই আসছো? গুড মর্নিং। কতজন এখন? 54। তাহলে অলরেডি 5 মিনিটস পাস। আমরা মনে হয় কি শোনা যায় কথা? জি স্যার। তোমাদের মনে হয় বেশি দিন কষ্ট করতে হচ্ছে, অতএব সোনার দেন লেটার ভার্সিটিও খুলবে, তবে এক্স্যাক্টলি এখনো বলা যাচ্ছে না কবে খুলবে। তাহলে আমরা স্ক্রিন শেয়ার করি। তাহলে লাস্ট ক্লাসে আমরা যে জিনিসটা দেখলাম যে we can very conveniently find out the deflection and rotation of beam at any point rather by unit load method, তাই না? আমরা কাপল অফ এক্সাম্পল দেখলাম, একটা ফ্রেমও দেখলাম, এক্সাম্পল এ পর্যন্ত মনে আমরা ছিলাম, তাই না? এই ফ্রেমটা আমরা খুব ডিটেইল ডিসকাস করছিলাম লাস্ট ক্লাসে, যে ABCD একটা আনইকুয়াল লোডিং দেখে আমাদেরকে আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি ডিফ্লেকশন শেপটা অ্যাজিউম করতে পারি, দেন ইট উইল হেল্প ইউ টু প্রসিড ফার্দার। হ্যাঁ, আসলে এইদিকে ডিফ্লেকশন হলে যে ডিটা সরে যাবে। অনেক সময় আমরা হয়তো কিছু ট্রিকি জিনিস আমি বলছিলাম দিয়ে দিই, যে find out the deflection at D, you write the D deflection at D0. তুমি যদি এগুলো অ্যাসিউম করতে পারো খুব মানে কারেক্টলি, দেন ইট উইল গিভ ইউ সাম এক্সট্রা বেনিফিট ওভার দ্য সোর্সিলাম। এবং এট দ্য সেম টাইম এই ফ্রেমটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, তাই না? সেটাও আমরা ডিসকাস করছিলাম, যে যখন আমরা তোমার এক্সামে যখন দেখবা যে একদম হয়তো একটু আমি চেঞ্জ করে দিই, সেটা কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি দেখাইছিলাম, এরকম আসতে পারে, তাই না? সাপোজ ফ্রেমটা এরকম হবে, এরকম হবে। তো এখানে হচ্ছে একটা হিঞ্জ, একটা রোলার, তাই না? আমি যেহেতু ডিটারমিনেন্ট স্ট্রাকচার আমি করে দিতে পারি, দ্যাট ইজ অ্যানাদার টাইপ। হ্যাঁ, তোমরা এই প্রবলেমটাতে এরকম দেখতে পারো। আমি যে ধরনের প্রবলেমগুলা একটু খাতায় নোটে তুলে নাও, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, লোড ক্যান বি এনিথিং। এই ABCD, তাই না? So now for this load so for this frame ABCD, এটাকে আমরা বলতে পারি কেন পারি, কারণ দেখো ডি হচ্ছে ফ্রি, তাই না? এটা ঝুলতেছে, এবং এটা কিন্তু প্র্যাকটিক্যাল অনেক এক্সাম্পল আছে। ধরো কাইন্ড অফ কি বলতো, লাইট পোস্ট হতে পারে, তাই না? ল্যাম্প পোস্ট, বা তুমি আগেকার দিনে এগুলো ছিল এরকম পানি দেওয়ার জন্য, ট্রেনের ইঞ্জিনে পানি দেওয়ার জন্য এই ধরনের সাইড দিয়ে পাইপ এসে এইভাবে মানে মাথাটা ঝুলে পড়ছে, এটা হতে পারে। বা ট্রেন আছে, হ্যাঁ, ইলেকট্রিক ট্রেনে তো এই ডি পয়েন্টটা তো তোমার এরকম ওপেন থাকতে হবে, ডি পয়েন্টটাতে তোমার পজিটিভ যে ইলেকট্রিসিটি যে নেগেটিভ পজিটিভ থাকে টাচ করবে, তাই না? যদি এটা আমরা ধরো একটা ট্রেন ড্র করি, সামথিং লাইক দ্যাট, এটা হয়তো তুমি দেখছো। তাহলে এখান থেকে এটা পজিটিভটা সে নিচ্ছে, আর রেলের যে পাথ আছে, রেলের পাথ দিয়ে নেগেটিভটা যায়, গেলে সার্কিট কমপ্লিট হয়। তো আমাদের দেশে যেহেতু সব ডিজেল ইঞ্জিন,
হয়তো এক সময় এখনো মনে হয় আমি জানি না ট্রেনে হয়তো পানির যেহেতু বিভিন্ন কম্পার্টমেন্টে বা টয়লেট গুলাতে পানির দরকার হয় সেটা সম্ভবত এখান থেকে আসে। তো দেখবা যে এরকম। হ্যাঁ? হ্যাঁ, নট অনলি দ্যাট, তাই না? বিভিন্ন জায়গায় দেখবেন মেশিন যেকোনো ক্যান্টিলিভার পোস্ট হতে পারে সেটা এবিসি ও হতে পারে, আবার শুধু এবি ও হতে পারে, এবিসিডি এই শেপের হতে পারে। সো এই প্রবলেম আসে তখন তোমার কি ধরনের লোড আসবে সেখানে তোমার দেখতে হবে, তাই না? এই ধরনের পোস্টে উইন্ডের জন্য ল্যাটারাল লোড আসতে পারে। হ্যাঁ, যদি আবার আরেক ধরনের আছে এটা বিলবোর্ড হতে পারে। বিভিন্ন যে অ্যাডভার্টাইজমেন্ট হয় সেগুলা কিন্তু দেখবা যে এরকম পোস্টের উপরেই থাকে। হ্যাঁ, হয়তো সেটা এ বি পর্যন্তই থাকে। বি সি ডি নাও থাকতে পারে। এই পার্টটা কিন্তু এবি। ওই ১০০ ফিট বাই ৩০ ফিট একটা বিলবোর্ড হয়। বিশাল করে লাক্সের বা নেসক্যাফের এড হয়। সেগুলো দেখবা যে অনেক বড়, বড়, তাই না? অনেক দূরে ট্রেনে যাও দেখবা। হুম? আ সেটা তার মানে এগুলো অনেক দূরের থেকে যেহেতু দেখা যায় এট লিস্ট ১০০ ফিট বা ৫০ ফিট ৬০ ফিট এরকম বড় হয় মাঠের মধ্যে দেখে থাকবে। সেগুলো কিন্তু তখন এখানে বিলবোর্ড হবে, তখন তো সেই বিলবোর্ডে কি বাতাসটা বাড়বে। হ্যাঁ? যদি আমার শুধু একটা পোস্ট হয় সেক্ষেত্রে তুমি উইন্ডটা নেগলেক্ট করতে পারো। দ্যাট ইস নট সিগনিফিক্যান্ট উইন্ড ইফেক্ট। তারপর আমরা উইন্ড ধরি। আর যখন এটা বিল সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ল্যাটারাল লোডের জন্য ডিজাইন করতে হবে। ঠিক আছে? তারপর বিলবোর্ডের একটা নিজস্ব ওয়েট আছে সেটাও ধরতে হবে। মেইনলি বিলবোর্ড গুলাতে আমরা ওই উইন্ডলোডের জন্য কতটুকু ডিফ্লেকশন হবে। হ্যাঁ? তারপরে তুমি বা ডিফ্লেকশনটাকে খুব বেশি ডিফ্লেকশন হলে ভেঙে যাওয়ার চান্স আছে বা এটা বিলবোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তুমি একটা অ্যালাওয়েবল ডিফ্লেকশন আ ধরো ১.৫ ইঞ্চি বা ২ ইঞ্চি ডিফ্লেকশন। ঠিক আছে? এইভাবে আসলে ডিজাইন করতে হয়। যখন আমি কোন লিমিট দিয়ে দিব যে বি পয়েন্টটা আমার অ 2 ইঞ্চ 2 ইঞ্চ বা 50 ডিফ্লেকশন বেশি অ্যালাউ করব না। তখন কিন্তু তোমাকে ওইভাবে সেকশন গুলো ডিজাইন করতে হবে। তাহলে এখানে যদি আমি আ পাইপ সেকশন দিই তাহলে স্টিলেরই হয় এগুলো নরমালি। পাইপ সেকশনটা কেমন যদি আমি আরসিসি দিই তাহলে আরসিসি কলামের সার্কুলার কলাম যদি দিই সার্কুলার কলামের ডাইমেনশন কেমন হবে? হ্যাঁ? ডায়ামিটার কেমন হবে? বা যদি স্কোয়ার কলাম দিই, এই সব কিছু কিন্তু তোমার চলে আসবে। হ্যাঁ? তাহলে এটাকে যদি আমি এই যে বললাম, যদি আমি ডিফ্লেকশনটাকে লিমিট করে দিই, এই ধরনের ডিজাইনকে বলে লিমিট স্টেট ডিজাইন। হ্যাঁ? এটা হয়তো তোমরা আরসিসিতে শুনে থাকবা। মেথড আছে লিমিট স্টেট ডিজাইন। হ্যাঁ? সেটাও আসলে বা সার্ভিসেবিলিটি ডিজাইন। হ্যাঁ? সেটা এক ধরনের ডিজাইন মেথড যেখানে কিছু, কিছু জিনিস বলে সে এক্সিড করবে না। হ্যাঁ? টল বিল্ডিং গুলাতেও এরকম যে বলে দেওয়া হয় যে আ বিল্ডিং এর টপ ফ্লোর ধরো ১৫ তলা ২০ তলা একটা বিল্ডিং বা ৫০ তলা কালেকশন করবে না। যখন আমি এটাকে লিমিট করে দিব সেটাকে বলা হয় লিমিট স্টেট ডিজাইন। ঠিক আছে? তাহলে এগুলো তোমাকে তখন আ জানতে হবে যে কিভাবে ডিফ্লেকশন ক্যালকুলেট করতে হয়। আ এগুলো আসবে। তা আমরা এখানে যে প্রবলেম গুলা করি এর একটা রিয়াল টাইম এর রেলিভেন্স আছে, তাই না? সেটা একটু আমি বললাম। তা যাই হোক, আ আমি এটা ডিলিট করে দিলাম। ফ্রেমটাতে এটাই আ দেখানো আছে যে এই ধরনের একটা আ আ এবিসিডি একটা আনইকুয়াল লেগ যেহেতু এবি এবং সিডি নট ইকুয়াল এটাকে আমরা আনইকুয়াল লেগ ফ্রেম বলে এবি হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া আই, বিসি টুয়াইস আই, সিডির আই। হ্যাঁ, আমাদের ইআই থাকে লাস্টে, তাই না? আমরা ইন্টিগ্রেশন করে এম ক্যাপিটাল এম স্মল এম ওভার ইআই এর যে ইকুয়েশন সেখানে ইআইটা যেহেতু আছে আইটা কিন্তু খেয়াল করে তোমরা পরীক্ষাতে বসাও। হ্যাঁ? এটা অনেক সময় স্কিপ করে যাও। হ্যাঁ? দেখা যায় সব আই বসায় দিছো। তাহলে তোমার প্রসিডিউর সব ঠিক আছে। হ্যাঁ? রেজাল্ট গুলা খুব ঠান্ডা মাথায় কেয়ারফুলি বসাইতে হবে। তারপরে আমরা যেটা করি যে এপ্লাইড লোডের জন্য একটা মোমেন্ট ডায়াগ্রাম দরকার হয় যেটাকে আমরা বলি ক্যাপিটাল এম ডায়াগ্রাম। সেটা তুমি খুব কুইকলি করবা। যেটা এটা সাপোর্ট গুলো সরায় ফেলে একটা পয়েন্টে মোমেন্ট নিবা, নিয়ে রিঅ্যাকশন গুলো বের করবা। করে এটাকে ফ্রি বডি যদি তুমি খুব তাড়াতাড়ি মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারো ফ্রি বডি ছাড়া দ্যাটস ভেরি ওয়েল অ্যান্ড গুড। আর যদি না এটা করা আমি প্রিফার করি। হ্যাঁ?
ফ্রি বডি করলে দেখা যাবে যে অনেক সময় কিছু কিছু জায়গায় কনফিউশন থাকে, যেটা মুভমেন্ট ডায়াগ্রামটা আচ্ছা এটা স্ট্রেট নেমে আসবে না একটু উপরে উঠে নামবে, যেমন এইখানে 216 এখানে 96 একটা কিলোনিউটন লোড আছে, সেখানে একটু বেড়ে যাচ্ছে তারপরে কমছে। আর যদি তুমি 216 থেকে সরাসরি ট্রায়াঙ্গুলার ভাবে নামাই দাও তাহলে কিন্তু ভুল হয়ে গেল। হ্যাঁ, আবার এখানে এই যে এখানে 216 এখানে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট না হয় তুমি যদি এখানে জাস্ট এইভাবে নামাই দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই জিনিসগুলা কিন্তু মানে ভুল হওয়ার চান্স যেখানে থাকে সেগুলো কিন্তু খুব কেয়ারফুল ফ্রি বডি করে নিলে অনেকটা নির্ভুল হয়। এরপরে আমাদের কি গেল অ্যাপ্লাইড লোডের জন্য ইউনিট লোড, অর্থাৎ আমাদের যে ডিরেকশনে ডিফ্লেকশন যাবে বা রোটেশন যাবে সেই ডিরেকশনে আমরা ইউনিট লোড অ্যাপ্লাই, এটা আমরা কি চাইলো the slope at a deflection at point C and D. আচ্ছা, থিটা এর জন্য আমরা ফার্স্ট আমরা থিটা বের করছি, তাহলে যে অর্থাৎ এ পয়েন্টের আমাদের রোটেশন বের করতে, তাহলে এ পয়েন্টের কি চাইলে ইউনিট মোমেন্ট আর ডিফ্লেকশন চাইলে ইউনিট লোড, তাহলে ইউনিট মোমেন্ট অ্যাপ্লাই করলাম। তাহলে ইউনিট মোমেন্টের জন্য আমাদের কিন্তু এখানে দেখো 1 ইউনিট মোমেন্ট, এটা ক্লকওয়াইজ অ্যাপ্লাই করতে, তাহলে নিশ্চয়ই সাপোর্ট তৈরি হবে যেটা এই 1 ইউনিটকে কাউন্টার ব্যালেন্স করে এই ফ্রেমটাকে ইকুইলিব্রিয়ামে রাখবে। আমরা সবসময় বলছি যে টু সলভ এনি স্ট্রাকচার ইউ হ্যাভ টু অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম মধ্যে বুঝতে না পারো বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা তুমি যে এনশিওর না করো তাহলে কিন্তু তোমার প্রবলেম সলভিং এ অনেক সমস্যা হবে, বুঝতে পারবো না, ভুল হয়ে যাবে। হ্যাঁ, কোথায় রিঅ্যাকশন হচ্ছে কি হচ্ছে বুঝতে পারবো না। এটা ক্লকওয়াইজ ফ্রেমটাকে ঘোরাইতে হচ্ছে কিন্তু ফ্রেম ইজ স্টেবল, তাহলে কি হবে এখানে একটা এন্টি ক্লকওয়াইজ কাপল তৈরি হবে, যেই কাপলের মান হচ্ছে 1/6 × 6, তাই না? এটা ডিসটেন্স দেখো BC6 আছে 1, তাহলে ক্লকওয়াইজ 1 এন্টি ক্লকওয়াইজ দেন ইট ইজ স্টেবল। আবার দেখো 1/6 এটা ডাউনওয়ার্ড এটা আপওয়ার্ড, তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স = 0, সামেশন অফ মোমেন্ট 0, আর সামেশন অফ হ্যাঁ এই তিনটা কন্ডিশনকে আমরা বলি ইকুয়েশন অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, তাই না? এটাকে মেইনটেইন করতে হবে। তারপরে তুমি মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবা। এরপরে আমাদের বি পয়েন্টে আমাদের বি বা সি পয়েন্ট যেটাই চাক, যেহেতু বি এবং সি পয়েন্ট একই জায়গায় আছে, পরীক্ষাতে অনেক সময় বলা হয় যে ফাইন্ড আউট দ্য ভার্টিক্যাল হরিজন্টাল ডিফ্লেকশন এট বি এন্ড সি। তুমি বি বের করলে বলিটা করার দরকার নেই, এরকম আমরা অনেক সময় দিয়ে থাকি যে ফাইন্ড আউট দ্য ভার্টিক্যাল হরিজন্টাল ডিফ্লেকশন এট বি এন্ড পয়েন্ট সি। বি যতদূর সরবে সিও ততদূর সরবে, তুমি একটা বের করে জাস্ট লিখে দিবা যে ডেল্টা সি উইল গেট দ্য ফুল মার্কস, তাই না? সির জন্য আলাদা বের করার দরকার নাই, কারণ এই 1 কিলোনিউটন লোড এই সি তে অ্যাপ্লাই করা যা বি তে অ্যাপ্লাই করা তাই সেম একই মোমেন্ট ডায়াগ্রাম আসবে। তুমি আমরা ল্যাটারাল লোড অ্যাপ্লাই করলাম এট সি তে, তার জন্য আবার এটা রিঅ্যাকশন বের করলাম ফ্রি বডি থেকে, দিয়ে মোমেন্ট ডায়াগ্রাম করলাম এবং আমরা দেখলাম যে দেখো এখানে সিডি তে কোনো শেয়ার ফোর্স নাই, শেয়ার না থাকলে সেখানে মুভমেন্ট থাকবে না, সো মুভমেন্ট ইজ 0। নেক্সট আমাদের হরিজন্টাল ডিফ্লেকশন এট ডি, এখানে যদিও বলা নাই যে হরিজন্টাল ডিফ্লেকশন, তারপরে তুমি এটা বুঝে নিতে হবে উইথ হরিজন্টাল ডিফ্লেকশন, তো আমাদেরকে হরিজন্টাল 1 ইউনিট লোড অ্যাপ্লাই করতে হবে। যখন আমি এখানে 1 ইউনিট লোড অ্যাপ্লাই করলাম তখন আমরা এটাকে ক্যাপিটাল এম ডায়াগ্রাম, এটাকে এম এ বললাম, এম সি বললাম, এম ডি বললাম, এখানে তুমি M1 M2 M3 ও বলতে পারো, হোয়াটএভার, এগুলো আসলে কোনো স্ট্যান্ডার্ড কোনো ইয়ে নেই, তুমি যেভাবে। তাহলে আমাদের থিটা বের করার জন্য আমরা জানি এম এ এম EI/dx, তাহলে আমাদের তার মানে হচ্ছে এম এ ডায়াগ্রাম এবং ক্যাপিটাল এম ডায়াগ্রামটাকে ইন্টিগ্রাল প্রোডাক্ট ইন্টিগ্রাল ভ্যালুগুলো বসায় এবং ফাইনালি EI বসাই দিলেই আমাদের এখানে হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এখানে যখনই আমি এবি করলাম, এখানে একটা রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল কিছু দূর সেটা ই পর্যন্ত, তারপরে রেক্টেঙ্গেল, তাহলে এখানে দুইভাবে ভাগ করে নিব। ফার্স্টে ই পর্যন্ত আমাদের যে ডিসটেন্সটা সম্ভবত 4.5 মিটার, তাহলে 4.5 ট্রায়াঙ্গেল, দেন 4.5 মিটারের পরে রেস্ট 3 মিটার হবে রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল,
সো আমরা এটা টেবিল থেকে ইফ ইউ গো টু দ্য টেবিল আমরা খুব ইজিলি এটা দেখতে পাবো যে এ বি এল, তাহলে হাফ এ, তুমি যদি এটাকে এ ধরো, এটা আমরা বললাম যে আমরা হরিজন্টাল হোক ক্যাপিটাল এম ধরতে পারি, ভার্টিক্যাল হোক ক্যাপিটাল এম ধরতে পারি, দ্যাট ডাজন্ট চেঞ্জ দা, তুমি যেটা অ্যাসিউম করবা কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানে 216 আমরা যদি বলি তাহলে আমাদের 1 হবে বি, তাই না? তাহলে হচ্ছে এল, এ বি এল। তারপরে 3 মিটার পর্যন্ত হচ্ছে রেক্টেঙ্গেল, তাহলে এ বি এল 216 1 ওভার ইআই, ঠিক আছে? তারপরে দেখো বিসি তে বিএফ পর্যন্ত আমাদের অর্থাৎ 3 মিটার সম্ভবত 3 মিটার পর্যন্ত আমাদের একটা ট্রাপিজয়েডাল, তাহলে ট্রাপিজয়েডাল আর এখানে যদি আমি 3 মিটার নিই তাহলে এই ট্রায়াঙ্গেলটা যদি 3 মিটার ট্রাপিজয়েডাল, তাহলে ওইখানে একটা আছে যে 16 বিএল টুয়াইস এ B2L, তাহলে A1 প্লাস টুয়াইস A2। এটা খুব ইজি, আমি কিন্তু টেবিলে যাইনি, এটা করলে এখানে এই যে টুয়াইস ইআই, দেখো বিসি তে টুয়াইস ইআই আছে, এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না, এখানে টুয়াইস ইআই হবে। দেন বাকি অংশটা কি ট্রায়াঙ্গেল এবং দুইটা ট্রায়াঙ্গেলের হাইটটা একই দিকে আছে। হ্যাঁ, এখানে যদি আমি 3 মিটার একটা হাইট নিই আর এখানে 252, তাহলে 1/3 252, আর এখানে যদি 3 মিটারের কথা হবে 0.5, ঠিক আছে? এগুলো কিন্তু খুব মুখে মুখে ক্যালকুলেট করে ফেলবা, এটা এমন কিছু, এটা তো জাস্ট প্রপোর্শনাল। এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল আছে যার এখানে একটা ইকুয়েশনও বলতে পারো, এটা একটা এর ইকুয়েশন যেটা হবে, তাই না? তাহলে না, y equal to x না, এটা কি হবে? y equal to এর যে একটা স্লোপ আছে 16x, তাই না? তাহলে এটা 3, তাহলে 1/3 252 into 0.5 into L হচ্ছে 3 হয়ে গেল। তারপরে আমাদের আর কিছু নাই। তারপরে দেখো সিডি তে এখানেও 0, এখানে 0 হলে যেখানে একটা 0 হলেও 0 হতো, এখানে দুইটাই 0, there is no moment diagram in the arm CD, so you don't need to write anything, just simplify it, all are just very simple calculation. Just put the EI outside of the third bracket, আমরা এভাবে বসাইলাম, বসায় ফাইনাল EI এর ভ্যালুটা বসাবো, you will get the is the যে ইউনিট, ঠিক আছে? পজিটিভ বলে এটা ক্লক হয়েছে। ওকে, তারপরে আমাদের ছিল কি হরাইজন্টাল রিফ্লেকশন at C diagram of MC 1 introduction আর capital M, তাহলে MC capital M over EI GX, this is the original equation, then you have to multiply this rectangle and triangle। এখন দেখো এখানে কিন্তু কিছু কিছু জিনিস পরীক্ষাতে অ্যাপ্লাই করা যায়, তুমি এইটা কিন্তু আগে করছো, সরি এটা করতে হবে, যেটা আমি মনে করছিলাম এটা 1, তাহলে এটা 7.5 216 216 এটা করে ফেলো। তার মানে এখানে যদি আমি ভাগ করি তাহলে একটা 4.5 মিটারে আমাদের ভাগ করে 3 মিটার হবে ট্রাপিজয়েডাল রেক্ট্যাঙ্গেল। দেখো ট্রায়াঙ্গেল ট্রাপিজয়েডাল রেক্ট্যাঙ্গেল। তারপরের অংশটা আমাদের এখানে যদি আমি ভাগ করি তারপরে ট্রাপিজয়েডাল ট্রায়াঙ্গেল, ট্রাপিজয়েডাল ট্রায়াঙ্গেল, সিম্পলিফাই করো, হ্যাঁ, you will get this one 216 মিলিমিটার। আমাদের সবকিছুই আছে কিলোমিটার মিটারে, সো এখানে ইউনিট কনভার্সনের কোনো দরকার নেই, তাহলে ফাইনালি আমি ডিফ্লেকশনটা মিটারেই পাবো, সেটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে উইল গেট ইন মিলিমিটার। তারপরে হরাইজন্টাল ডিফ্লেকশনের এইচ এ সরি হরাইজন্টাল ডিফ্লেকশনের ডি তে আমাদের হচ্ছে যে 1 কিলোমিটার লোড আমরা অ্যাপ্লাই করব ডি তে, তার জন্য এখানে কিন্তু ফার্স্ট পার্টটা অর্থাৎ এবি এবং এরও এবি সেম, আর এখানে তো এটুকু আছে এবি, তাহলে এটা কিন্তু তুমি একবার করছো, কাজেই জাস্ট
ইকুয়েশনটা লিখতে পারো, লিখে বা তুমি এই ভ্যালুটা এখানে নিয়ে আসতে পারো। দেখো 1458 এই সেম ভ্যালু, তুমি এটা জাস্ট ক্যালকুলেশন করার দরকার নেই, 1458 বসাই দিলে আছে তোমার ট্রাপিজয়েডাল, এখানে আছে ট্রাপিজয়েডাল ট্রায়াঙ্গেল। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ডু ট্রাপিজয়েডাল 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 ট্রায়াঙ্গেল। জাস্ট ইউ পুট ডিফ্লেকশন 246। ঠিক আছে, তাহলে দেখো সি টু সি এর থেকে ডি বেশি সরে যাচ্ছে, তাই না? যেহেতু ডি বুঝতে পারতেছো, হ্যাঁ, the deflection shape will be like this. এইটা এর অনেক বড় স্কেল হয়ে গেল, তাই না? সি থেকে ডি একটু বেশি যাবে, সেটা আমি বুঝাবো। এখান থেকে একটা জিনিস ঠেলা দিচ্ছি, ডি যেহেতু ফ্রি, ও ইজিলি এটা সরে যাবে। আচ্ছা, ডিটা এখান থেকে স্ট্রেইট হবে, আমার ভুল হয়েছে, এখানে কিন্তু কোনো মুভমেন্ট ডায়াগ্রাম নাই। হ্যাঁ, দেখো মুভমেন্ট ডায়াগ্রাম থেকে আবার একটু করি, তাহলে এইটা একটু নিচের দিকে ডিফ্লেক্ট করবে, এটা স্ট্রেইট নেমে আসবে। কেন স্ট্রেইট বলো তো? যেহেতু ডি এর মধ্যে কোনো মোমেন্ট নাই, সবকিছুই খেয়াল করতে হবে। হ্যাঁ, একটু যদি তুমি কাট করে দাও তাহলে কিন্তু ডিটা, সিডির মধ্যে কোনো বেন্ডিং নাই, যেহেতু দেখো সিডির মোমেন্ট ডায়াগ্রাম 0, সো এটা স্ট্রেইট, ডিটা স্ট্রেট থাকবে আর কি। মানে অরিজিনালি স্ট্রেট ছিল সিডি, হ্যাঁ, এর মধ্যে শুধু এক্সিয়াল, সো সিডিটা তোমার স্ট্রেট ছিল, এটা আফটার ডিফ্লেকশন ইট উইল রিমেইন স্ট্রেট। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা বোঝার ব্যাপার ছিল, যেটা হয়তো আমি, ঠিক আছে, ফ্রি হ্যান্ডে এত ভালো হয় না, তারপরে যতটুকু পারলাম করে দিলাম। দেখো বোঝা গেছে, স্লোপটা এটা হচ্ছে স্লোপ, তাই না, যেটা থিটা, থিটা। So now let's move to the next problem. If you have no question here, this problem also kind of frame, but একটু different, তাই না? এটা A B C ডিটা যদি নিচের দিকে, ডিটা যদি উপরের দিকে, এটা হতে পারে এরকম। এরকম অনেক সময় দেখা যায় যে এই ধরনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল, হয়তো একটা ফ্লোর থেকে কিছু ঝুলে আছে, একটা ফ্রেম আর একটা ফ্যান, সেটা হতে পারে। সেই ধরনের ফ্রেম আমি জানি না প্র্যাকটিক্যালি কি বলবো, দেখবা হয়তো কোথায় এগুলো ফ্যাক্টরি ট্যাক্টরিতে বেশি হয়, তাই না? ফ্যাক্টরিতে একটা বেল্ট কনভেয়ার আছে, হ্যাঁ, বেল্ট ফ্যাক্টরিতে গেলে দেখবা জাহাজ থেকে হয়তো বস্তা সিমেন্টের বা কোনো র মেটেরিয়াল আসছে, সেটা জাহাজ থেকে বেল্টের উপরে দিচ্ছে, বেল্ট কনভেয়ার দিয়ে জিনিসটা প্রসেসিং হয়, সে প্রসেসিং ইউনিটে চলে যাচ্ছে, তাহলে ওই বেল্ট কনভেয়ারটা এর ধরনের হ্যাঙ্গার দিয়ে ঝুলানো থাকে। হ্যাঁ, অর্থাৎ এই বিটা এরকম উপর থেকে ঝুলে থাকতে পারে বা এইভাবে থাকতে পারে, কাইন্ড অফ। সেই লোডের জন্য তোমাকে ডিফ্লেকশন গুলো ক্যালকুলেট করার প্রয়োজন হয়, সো ইউ শুড নো হাউ টু ক্যালকুলেট দ্য ডিফ্লেকশন। তাহলে এটা কি বলছে? ফর দ্য ফলোইং ফ্রেম ক্যালকুলেট দ্য হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিফ্লেকশন। দেখো এখন কিন্তু সিতে একটা হরাইজন্টাল ডিফ্লেকশন এবং ভার্টিক্যাল ডিফ্লেকশন হবে, অলসো কম্পিউট দ্য স্লোপ এট পয়েন্ট এ এন্ড ডি। ঠিক আছে, তাহলে ডি আমাদের যেটা রোলার, আর যেহেতু সি ফ্রি আছে, হ্যাঁ, সিতে এবং এখানে সিতে সি সি কিন্তু ভার্টিক্যালি এক্সিয়াল ডিফ্লেকশন ছাড়া ডিফ্লেকশন হওয়ার কথা না, জিরো আসতে পারে। ঠিক আছে, দেখো
এখানে কোশ্চেন একটু ট্রিকি ব্যাপার আছে। যদিও ভার্টিক্যাল ডিপ আগে বলছিলাম, ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট সি আসলে ভার্টিক্যালি সরে যাওয়ার কোনো চান্স নাই। তাহলে তুমি দেখো, আমরা যেহেতু এক্সিয়াল ডিফ্লেকশনটা যদি নেগলেক্ট করি, এখানে সিডির মধ্যে অবশ্যই এক্সিয়াল ফোর্স আছে, এর জন্য যে যে ডিফ্লেকশনটা হবে সেটা তোমরা জানো যে ইট ইজ ভেরি নেগলিজিবল, এটা আমরা নেগলেক্ট করতেছি। হ্যাঁ, যদি আমরা বলি ডেল্টা তো লেখা যায় না, ডিএইচসি মানে ডেল্টা হরিজন্টাল সি সমান কি, এইভাবে না লিখে এটা দিয়ে করি, ডেল্টা সি সমান কি হবে বলতো, ডেল্টা পি এল বাই এ ই, তাই না? পিটা কি এক্সিয়াল ফোর্স, এলটা লেন্থ, এ হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া, ইটা হচ্ছে তার মডুলাস। এবারে খুব নেগলিজিবল, একবার তোমরা নিজেরা করেও দেখতে পারো। খুব সামনে শেয়ারের জন্য আমরা নেগলেক্ট করতেছি, তো শেয়ার এবং এক্সিয়ালের জন্য আসলে একটা ফ্রেমের যে পরিমাণ ইন কম্পেয়ার উইথ দা বেন্ডিং, সো এখানে আমাদের বেন্ডিংটা কনসার্ন। তাহলে সিতে সিডির ভিতরে দেখো একটা জিনিস আগের মতো, হ্যাঁ সিডির দেখো কোনো বেন্ডিং মোমেন্ট নাই, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এখানে সিডি মেম্বারের ভিতরে কোনো বেন্ডিং মোমেন্ট নাই, বেন্ডিং মোমেন্ট নাই। আর হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে আমাদের সি পয়েন্টটা ভার্টিক্যালি সরে যাওয়ারও কোনো চান্স নাই, তাই না? যখন এটা সরতে যাবে ডিটা তো আসলে হরাইজন্টাল মুভ করবে থাকবে, তাই না? ডিতে আমাদের এইভাবে একটা রিঅ্যাকশন সবসময় তুমি পাবা। হ্যাঁ, এটাকে ভার্টিক্যালি মুভ করতে দিবে না, যার কারণে দেয়ার ইজ নো চান্স দ্যাট সি উইল মুভ away. You can write that vertical deflection of C is 0. দেখো সেটা এখন একটা নোট দেওয়া আছে, সেখানে লেখা আছে। আচ্ছা আমরা একটু দেখি প্রবলেমটা। তাহলে দিস ইজ দেওয়া আছে এ বি সি ডি, এখানে এ সি হচ্ছে 8 মিটার, বিসি সরি এ বি হচ্ছে 4 মিটার, বিসিডি হচ্ছে 6 মিটার। এখানে এই লোডিং আছে বি তে 120 কিলোনিউটন, 80 55 এন্ড সো অন। আর এখানে আই টুয়াইজ আই। সো the reaction found by taking moment at point A, তাই না? এতে একটা মোমেন্ট নিলেই you can easily find out the reaction at D 167.5, the vertical is 167.5 by minus 80, তাহলে ব্যালেন্স করার জন্য 87.5 হবে আপওয়ার্ড। আর হরাইজন্টালি 120 আর 55, যেহেতু D তে হরাইজন্টাল রিঅ্যাকশন নাই, এই দুটো যোগ করে এখানে 175 বসাই দিলেই পাই গেল না। তাহলে সিডি এর মধ্যে কোনো শেয়ার নাই, সো 0। তারপরে এখানে 80 এদিক থেকে আসলে এদিক থেকে আসা পড়বে ইন্টু 6 মনে হয় নাকি এটা, হ্যাঁ ইন্টু 4, তাহলে 175 ইন্টু 4 মিনস 700। তাহলে এখানে ব্লকের 700, তাহলে 700 আর হচ্ছে 87.5 হবে এখানে শেয়ার, বিসি তে শেয়ার। তাহলে 87.5 ইন্টু 6 ইন্টু 8। আচ্ছা, তাহলে দিস ইজ দা ক্যাপিটাল এম ডায়াগ্রাম। এরপর আমাদের কি চাইছে, রিফ্লেকশন। তাহলে 1 কিলোমিটার লোড দিব সিতে, তারপরে বেন্ডিং, তারপরে এর 1 কিলোমিটার ইউনিট লোড অ্যাপ্লাই করার পরে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সেটাকে আমরা বলছি M1, আর এ তে মোমেন্ট অ্যাপ্লাই করব, তারপরে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তারপরে ডি তেও রোটেশন চাইছে, তাহলে ডি তে আমরা 1 কিলোনিউটন একটা বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করব বা কাপল অ্যাপ্লাই করব।
করে তারপরে তার মোমেন্ট করার দরকার আছে, অনেকবার বুঝছি, এটা তো তোমরা ফ্রি বডি থেকে এগুলা রিঅ্যাকশন থেকে বের করে মোমেন্ট ডায়াগ্রাম গুলো করে নিবা, ঠিক আছে। আর সিতে আমরা যদি 1 বিলিয়ন টু 0 দেখো এখানে আসলে এটা নাও, তুমি যদি স্ট্রেট লিখে দাও যে ভার্টিক্যাল ডিফ্লেকশন এট সি ইকুয়াল টু 0 সেটাও হবে, তারপর এখানে দেখানো হচ্ছে সিতে যদি আমরা 1 কিলোমিটার ভার্টিক্যাল load apply just 1 kilometer এখানে রিঅ্যাকশন ডেভেলপ করবে, তাহলে this applied load and reaction is making a axial force in CD and in other rest of the frame there is no force. No force means no moment, মানে এখানে ভার্টিক্যাল ডিফ্লেকশন 0, তাহলে হরিজন্টাল ডিফ্লেকশন m m1 ei dx, এটা as usual আমি ডিটেইলে গেলাম, একটা নোট লেখা আছে। It is evident that there is no chance that the point C will move vertically downward. So delta C ডেল্টা এইচ না, এখানে এইচ তো বের করছি, ডেল্টা সি ভার্টিক্যাল এখানে ভি হবে, বইয়ে কি আছে, বইয়ে অনেক ভুল আছে, হ্যাঁ যাদের কাছে বই আছে বা ক্লাস কারেকশন করে নাও, দিস উইল বি ডেল্টা সি ভি, বুঝা গেছে। delta CV also shown in the above figure that the moment diagram for unit vertical load at C is 0 because there is no shear force in the so এটা আমরা বের করলাম না, তাহলে থিটা এ বের করলাম, থিটা এ হচ্ছে 0.56 রেডিয়ান, আর থিটা ডি আমাদের 2 রেডিয়ান কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে ডিফ্লেক্টেড শেপটা দেখে এরকম এখানে সুন্দর করে দেখানো আছে, বইও দেখো বলে দেওয়া আছে, তাই না। তাহলে বি বি প্রাইম চলে যাবে, সি চলে যাবে, সি সি প্রাইমটা কত ছিল 17.7 ইঞ্চ, আর ডিটা হচ্ছে বের করা হয়নি না, আচ্ছা ডিটা আমরা বের করি নাই, ডিটা সি এর থেকে বেশি হতে পারে কম হতে পারে, একটু তোমরা ক্যালকুলেট করে নিও, এখানে দেখাচ্ছে কম, যেটা এটা বের করি নাই, বেশি হয় সম্ভবত বেশি হওয়ার কথা আমার যেটা মনে হচ্ছে, যেটা এটা টান দিচ্ছে দিচ্ছে, তাই না, হতে পারে সি বেশি সরে যেতে পারে, it depends actually, it depends on I and the amplitude of load and direction of load. তাহলে ও আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করছো, এই প্রবলেমটা কিন্তু ইন্টিগ্রেশন মেথডে করা আছে, ঠিক আছে, এটা জাস্ট আমরা যেহেতু ফ্রেমের প্রবলেম করছি, আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন সেটাও আমি বলি নাই, সো এটা করা যাবে, দেখো এখানে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা আছে, হ্যাঁ যেটা তোমরা বিবেক করে আসছো, তাই যদি জয়েন্ট অফ বিমস, তাই না, কিছু বিম ভার্টিক্যাল কিছু বিম হরাইজন্টাল, এটাকে তো আমরা ফ্রেম বলছি, সো এটা বলাই যায়, সেক্ষেত্রে দ্য সেম রুলসটা নিব বা যেই এলিমেন্টটা নিব সেই এলিমেন্টের ইন্টিগ্রেশনটা আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথডেও করতে পারি, সেটা একটু এখানে দেখানো হচ্ছে, এই জন্য কিন্তু ফাইন লাস্টে বলা আছে ইউজিং প্রোডাক্ট ইন্টিগ্রাল, অর্থাৎ ওই টেবুলার ভ্যালু থেকে প্রোডাক্ট ইন্টিগ্রাল মেথডে তোমরা এটা সলভ করবে, এটা নিজেরা তোমরা একটু সলভ করবে, সো ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট, জাস্ট দ্য মেথড ইজ ডিফারেন্ট। পরীক্ষাতে ক্যালকুলেট মানে find out the deflection by product integral method, then you can go for either product integral method or the direct integration, ঠিক আছে, এটা যদি বলে দেওয়া যে do it by the direct integration, তখন যেটা বলা হয় ওইটাই করবা, তাই না, যদি বলে প্রোডাক্ট ইন্টিগ্রাল তাহলে প্রোডাক্ট ইন্টিগ্রাল করবা, আবার বললাম একটা করলা আরেকটা দিয়ে বাট অবশ্যই কেটে নেবো, যেহেতু তুমি কোশ্চেনে যেটা চাওয়া হয়েছে সেটা তুমি করো নাই, অনেকে এটা করে, দেখো প্রোডাক্ট ইন্টিগ্রাল চাইছে সে ডাইরেক্ট ইন্টিগ্রেশন দিয়ে করছে, আর যেহেতু তুমি করছো মেথড মানে মেথডও খুব বেশি ডিফারেন্ট না, জাস্ট ইন্টিগ্রেশনের ভ্যালুগুলা প্রোডাক্ট ইন্টিগ্রালের
চলে আসে ডায়াগ্রাম থেকে, তাই না? সেক্ষেত্রে আমি জিরো দিব না, হয়তো ওইটাই খুব দ্রুত যাব, আমাদের সময় আছে এখনো, তারপরেও আজকে এটা শেষ করে দিই। ধরো একটা কল আসছে। সরি, তো এই প্রবলেমটা আমি আর ডিটেলে যাব না। দেখো এখানে জাস্ট অ্যাজ ইউজুয়াল আগে প্রথম যে প্রবলেমটা করলাম সেখানে আনইকুয়াল লেগ ফ্রেম ছিল, এখানে ইকুয়াল লেগ ফ্রেম ডিফারেন্ট, সেখানে এবি তে লোড ছিল আর এখানে সিডি তে লোড দেওয়া আছে। তাহলে ফর দ্য ফলোইং রিজিড ফ্রেম find by unit load method the slope at A and deflection at point B and A তে স্লোপ আর B এবং D তে ডিফ্লেকশন বের করতে হবে। assume E equal to 30 into 10 to the KSI। তাহলে জাস্ট ফিট পাউন্ডে আছে, তাই না? এটা ইউনিটটা আমরা আগে কিলোমিটারে করলাম, এটা আরেকটা ইউনিটে করা আছে, বিভিন্ন ইউনিটে আসতে পারে, সেটা তোমাদের আমাদের দেশে এখনো আসলে হয়, এখনো ফিট, ইঞ্চ, পাউন্ড এগুলো ব্যবহার হয়, আবার ওয়েট এগুলো কেজিতে, লোড টোড এগুলো ব্যবহার হয়, সব ধরনের ইউনিটি ব্যবহার হয়, তো সব ধরনের ইউনিটের সাথে পরিচিত হয়। এখন দেখো এটা আগে কি করব আমরা, জাস্ট যে কোনো কিছু যেটাই চাক আমাদের ফার্স্টে যেটা লাগবে ক্যাপিটাল এম ডায়াগ্রাম, দ্যাট মিন্স অ্যাপ্লাইড লোড এর জন্য মোমেন্ট ডায়াগ্রাম। ডি তে বোঝা যাচ্ছে যে এটা রোলার, হরাইজন্টাল কোনো রিঅ্যাকশন না, একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন হবে, আর এ যেহেতু হিঞ্জ, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল রিঅ্যাকশন হবে, তাই না? তাহলে আমরা এ পয়েন্টে যদি মোমেন্ট সামেশন অফ ভার্টিক্যাল নিলেই এর রিঅ্যাকশন গুলো পাবো। ওয়ান্স ইউ গেট দ্য রিঅ্যাকশন ফর দ্য অ্যাপ্লাইড লোড, জাস্ট ইফ ইউ ডোন্ট নিড ফ্রি বডি, হ্যাঁ, যদি তুমি এগুলো খুব দ্রুত তোমার ফ্রি বডি করো, ইউ ক্যান ড্র দা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। দেখো বেন্ডিং মোমেন্ট সবসময় খেয়াল রাখবা, এখানে দেখো আমরা সবগুলো নেগেটিভ দিচ্ছি। নেগেটিভ কেন? আমরা বললাম যে আমরা যদি এবি, বিসি এবং সিডি কে সামথিং লাইক দ্যাট, আমি একটু দেখাই। সাপোজ ধরো এটা হচ্ছে এই পর্যন্ত এবি, তাই না? এই পর্যন্ত বিসি, তাহলে মোমেন্ট ডায়াগ্রাম কি হতো বলো? এবি তে কেমন হতো? এইটা, হ্যাঁ এইটা, তাই না? আর সি ডি তে এটা, বি, সরি লাইন আছে তো, আর এটা হচ্ছে আমাদের ডি, তাই তো? এ বি সি ডি। তাহলে দেখো আমরা জানি যে যদি আমাদের বেন্ডিং মোমেন্ট উপরে হয় তাহলে পজিটিভ দেওয়া আছে, তাই না? এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এই জিনিসগুলো খেয়াল রাখবা। কিন্তু এই নেগেটিভ পজিটিভ তুমি যদি কনফিউজ করে ফেলো তাহলে কিন্তু অবশ্যই
পারতেছি আমাদের প্রোডাক্ট ইন্টিগ্রালে যে প্রোডাক্ট ইন্টিগ্রাল করি বা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করি, এখানে আমাদের কিন্তু এই যে ইকুয়েশন গুলো বসাতে হয়, তাই না? এখানে তুমি যদি এটা পজিটিভ হয় তাহলে 22x এটা পজিটিভ হবে, তাহলে নেগেটিভ পজিটিভে নেগেটিভ হবে, তাহলে টোটাল রেজাল্টটা চেঞ্জ হয়ে যায় if you are confused about the moment sign of the moment diagram, তাই না? if you take it wrongly, ডায়াগ্রাম ঠিক আছে, ভ্যালু ঠিক আছে 440 বা ইকুয়েশন সব ঠিক আছে, শুধু প্লাস মাইনাসের জন্য রেজাল্টটা রং আসবে, সেগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবা। এই জন্য আমি বললাম যে কিভাবে এটা অ্যাজিউম করতে হয়, ঠিক আছে? তখন দিকে আসতেছে, সো ইট উইল বি নেগেটিভ। ওকে, ফর নট অনলি ক্যাপিটাল এম ডায়াগ্রাম, for all others diagram. So আমাদের চাইছে কি ডিফ্লেকশন স্লোপ এট এ এন্ড ডিফ্লেকশন বিডি, তাহলে এ তে স্লোপ চলে আমরা কি করলাম এখানে M1 ডায়াগ্রামটা বি আগে বি আগে আমরা M1 টা নিছি ডিফ্লেকশন এট বি এর জন্য, তাহলে বি তে আমাদের ডিফ্লেকশন দেখো এখানে আমরা ইউনিট লোডটা এইদিকে নিলাম, ঠিক আছে? আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে অ্যাপ্লাই বিটাকে রাইট টু লেফট মুভ করাবে, তাই না? বা সুয়ে করানোর চেষ্টা করবে। আমরা ল্যাটারাল মুভমেন্টকে আমরা ড্রিফট বলি বা সুয়ে বলি, এটা মনে রাখবা। এটা শুনছো আগে এই শব্দটা ল্যাটারাল সুয়ে, এটা লিখে রাখো, LATRA ল্যাটারাল SW সুয়ে, ঠিক আছে? এই টার্মগুলো আরো পরবর্তীতে আসবে, জাস্ট তোমরা যেহেতু নতুন নতুন টার্মের সাথে পরিচিত হচ্ছে বলি, তাহলে বি তে মানে ল্যাটারাল লোডের জন্য হরাইজন্টাল যে মুভমেন্ট সেটাকে আমরা ল্যাটারাল সুয়ে বলবো, ঠিক আছে? তাহলে আমাদের বোঝাই যাচ্ছে যে এখানে 20 কিলোমিটার লোডটা এই টোটাল একটা মুভ করানোর চেষ্টা করবে, তাহলে বি সরে যাবে লেফটে, তো যার কারণে আমাদেরকে এটা যদি আমি বুঝতে পারি তাহলে অ্যাপ্লাই লোডটা আমরা এদিকে অপোজিট ডিরেকশন দিলেও সমস্যা গুলোতে বলছে। আমি যদি ইউনিট লোডটা অপোজিট ডিরেকশন দিতাম তাহলে রেজাল্টটা আমাদের নেগেটিভ আসতো, সো দ্য রিফ্লেকশন উইল বি ইন দ্য অপোজিট ডিরেকশন অফ ইওর ইউনিট লোড। আর যদি যেদিকে ইউনিট লোড ধরছো result positive in the same direction of your assumed applied unit load, বোঝা গেছে? তাহলে আমি বি তে একটা ইউনিট লোড অ্যাপ্লাই করে মোমেন্ট ডায়াগ্রাম নিলাম, সেটাকে আমরা M1 ডায়াগ্রাম বললাম। এরপর ডি তে চাইছে তাহলে ডায়াগ্রাম বের করব, ঠিক আছে? ডি তে যদি আমি ইউনিট লোড কিলোনিউটন অ্যাপ্লাই করি তাহলে ডি তো আর তো রিঅ্যাকশন হবে না, রিঅ্যাকশন হবে এইখানে, তাই না? তার জন্য মোমেন্ট ডায়াগ্রাম করব, এরপর অ্যাপ্লাই করব বাই 1 ইউনিট 1 কিউব ফিট একটা মোমেন্ট অ্যাপ্লাই করব, করে তার জন্য যে মোমেন্ট ডায়াগ্রাম সেটাকে বলছি M3। দেন the things are as simple as before ইন্টিগ্রেশনে করা আছে, এটা তুমি প্রোডাক্ট ইন্টিগ্রালে বের করবা, বুঝছো? এটা জাস্ট তোমাকে একটু হোমওয়ার্কের জন্য এইভাবে করে দেওয়া আছে, যেটা আমরা একটা এখানে ডাইরেক্ট ইন্টিগ্রেশনে করছি। নাও ইট ইজ ইন প্রোডাক্ট ইন্টিগ্রাল মেথড। তাহলে আমাদের বি তে হরিজন্টাল ডিফ্লেকশনের জন্য কি করতে হবে? M1 EI dx, তারপরে ডি তে হরিজন্টাল ডিফ্লেকশনের জন্য ক্যাপিটাল এর জন্য ক্যাপিটাল M M3 EI dx, দেখো তাই সেটাই করছে, M1 EI dx ডেল্টা বি পাবো, তাই না? ডেল্টা ডি পাবো M2 EI dx, ঠিক আছে? এগুলো যদি আমাদের কন্টিনিউয়াস ইকুয়েশন না থাকে সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা পার্ট করে নিতে হবে। হ্যাঁ, এখানে দেখো এটা 200 আর 440 এটা কিন্তু একই স্লোপে নাই, একই স্লোপে ধরে যদি তুমি করো তাহলে কিন্তু ভুল হবে। এখানে এই 10 ইউনিট এটা কতটুকু? এই 5 ফিট, 5 ফিটের জন্য একটা ইকুয়েশন নিতে হবে, আর এই 8 ফিটের জন্য আরেকটা ইকুয়েশন আমি করলে উইল গেট দ্য ডেল্টা ডি 35.1 ইঞ্চ। অনেক অনেক বেশি, তাই না? যেহেতু লোড অনেক বেশি। হতে পারে। আর হচ্ছে যে ডেল্টা ডি ছিল 22, ডি বি যতদূর সরবে দেখো ডিটা অনেক বেশি সরে যাচ্ছে, থিটা এ হচ্ছে -1 রেডিয়াটায়,
কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ তুমি যদি অ্যাপ্লাইড লোডটা ক্লকওয়াইজ দাও, হ্যাঁ অ্যাপ্লাইড লোডটা ক্লকওয়াইজ দাও, রেজাল্ট যদি নেগেটিভ আসে তাহলে তুমি জাস্ট লিখে দিবা কাউন্টার ক্লকওয়াইজ। এরকম স্লোপ দেখাইছিলাম, এইভাবে মানে দেখার অন্য কোনো দরকার নাই। সো দ্য ইলাস্টিক ডিফ্লেকশন শেপ অফ দ্য ফ্রেম উইল বি অ্যাজ ফলোস, তাই না? দেখো এইভাবে সরে যাচ্ছে। সিডি তে দেখো এই 20 কিপ লোডের উপরের থেকে 20 কিপ থেকে ডি পর্যন্ত মোমেন্ট নাই, জিরো। তারপরে কিন্তু এখানে ডির কিছু অংশ পর্যন্ত দেখো স্ট্রেট, তারপরে কিন্তু বেন্ডিং মোমেন্ট আছে, অতএব এখানে একটা কার্ভেচার হবে, তাই না? কার্ভেচার সমান কি বলো করবা, তখন সবকিছু মাথায় নিয়ে করবা। কার্ভেচার সমান, কার্ভেচারকে আমরা কি বলি? কাপ্পা। কাপ্পা সমান কি বলো? এম বাই ইআই, তাই না? ইআই, এটা তোমরা করে আসছো কিন্তু। কাপ্পা অর্থাৎ কার্ভেচার সমান এম বাই ইআই। এটা আসছে কিসের থেকে? বিম থিওরি থেকে, তাই না? এটা সমান ডি স্কয়ার, সরি ডি স্কয়ার, যদি আমরা ডিফ্লেকশনকে ওয়াই বলি, ডি স্কয়ার ওয়াই বাই, এটা অয়েলার বিম থিওরি থেকে আসে, তাই না? দেখো তাহলে এটা হচ্ছে কি কার্ভেচার। তাহলে মোমেন্ট যদি জিরো হয়, কার্ভেচার জিরো, তার মানে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের কার্ভেচার কি? জিরো না? একটা স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট লাইন এর কার্ভেচার জিরো, তার মানে কি রেডিয়াস ইনফিনিটি, তাই তো? 1 বাই আর হচ্ছে যে তোমার সমান কার্ভেচার। দেখো তাহলে আমাদের কার্ভেচার জিরো হয়, তাহলে রেডিয়াস ইনফিনিটি, তার মানে কি স্ট্রেট লাইনের রেডিয়াস ইনফিনিটি, তাই না? আবার একটু বেন্ড করি, দেখো সবকিছু কিন্তু গ্রাফিক্যালি যদি বুঝতে পারো খুব সুন্দর। আমি যদি এই জিনিসটাকে হালকা একটু বেন্ড করে দিই, এই তাহলে কি হলো? এটা কার্ভেচার হলো, তাই না? হয়তো দেখালে সেন্টারটা এরকম জায়গায়, এই সেন্টার থেকে এটাই হচ্ছে রেডিয়াস, দিস ইজ এ রেডিয়াস, তাই না? তার মানে কি এটাকে আমি মোমেন্ট অ্যাপ্লাই করছি, এন একটা মোমেন্ট অ্যাপ্লাই করছি, এই পাশে একটা মোমেন্ট অ্যাপ্লাই করছি। মোমেন্ট অ্যাপ্লাই করার ফলে এই গ্রিন লাইনের যে স্ট্রেট লাইন সেটাকে আমি বেন্ড করছি। ওয়ান্স ই অ্যাপ্লাইড বেন্ডিং, তার মানে কি এখানে এম বাই ইআই কার্ভেচারটা আসলে কি এইটা একটা যদি বেন্ড করছো, এটা একটা কি বৃত্তের একটা অংশ না? বিশাল একটা সার্কেল। আমি একটু নামাতে পারতেছি, একটু নামানো যাবে? যাই হোক, সাপোজ ধরো সার্কেলের এটা সেন্টার, একটু অন্য কালার দেখি। আমরা যা করি মেকানিক্সে সবকিছু কিন্তু তুমি বুঝতে পারো না, ইভেন ম্যাথমেটিক্স এত মজার জিনিস, হ্যাঁ, কিন্তু তোমরা এই মজাটা নিতে পারো না বিকজ ইউ ডোন্ট থিঙ্ক নাইসলি। আচ্ছা আমি এটা আগাইতে পারতেছি না, সামথিং লাইক দ্যাট। ধরো এটা হয় না, এটা সরে যাচ্ছে বৃত্তটা, আমি যেভাবে বসাইতে যাচ্ছি হচ্ছে না, একটু এদিক থেকে দিতে হবে, এই, তাই না? তার মানে কি এটা সার্কেলটা আরো বড় হবে, কারণ এটা আসলে রেডিয়াস, আমার এটা ডায়ামিটার হয়ে গেছে। আরো অনেক বড় হলে দেখবে লালের সাথে একদম মিলে যাবে। আমি যেটা পরবর্তী দেখাতে যাচ্ছে, আমি এখানে আরো বেশি বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করলাম। আরো যদি বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করি তখন আমার কি হবে বলতো? এটা কিন্তু যদি আরেকটু বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করি তখন আমার এই কার্ভেচারটা আরো বেড়ে যাবে, তাই না? দেখো কার্ভেচারটা যখন বেড়ে গেল তখন কিন্তু আমাদের, তাই না? এটা যদি R1 হয়, খেয়াল করো এটা কিন্তু R2। তাহলে আগে যে আমাদের সার্কেলটা ছিল সেই সার্কেলটা এখন কিন্তু আরো ছোট একক। কার্ভেচার মোমেন্ট আমি এইটাকে আরো বেশি বেন্ড করলাম আসলে, তাই না? আগে রেড লাইনটাকে
গ্রিন লাইন ছিল, গ্রিন লাইনটা একটা মোমেন্ট দিয়ে আমি রেড লাইন করলাম, রেড লাইনটাকে আরো বেশি মোমেন্ট বেশি বেন্ড হলো, তার মানে কি মোমেন্ট বাড়াইলাম, তার মোমেন্ট বাড়ায় কার্ভেচার বাড়লাম, আবার দেখো কার্ভেচার যত বাড়বে রেডিয়াস কমে আসবে, তার মানে কি এখন তুমি এটা আরেকটু ছোট বৃত্তর দিয়ে মানে এটাকে এরকম হয়, সরি it is look like this, এটা এবার হবে, তারপরে হয়নি, এটা একটু ছোট হয়ে গেছে একদম, যদি আমরা এটাকে রেডিয়াস ধরে করি তাহলে এরকম জায়গায় নিয়ে আসতে হবে, সামথিং লাইক দ্যাট, যাচ্ছে হ্যাঁ এই লাইনটা আমি এই সার্কেলের একটা অংশ, তাই না? তাহলে এভরি কার্ভ লাইন ইজ এ পার্ট অফ এ সার্কেল, দ্যাট মিন্স ইট ক্যান বি আর্ক এন্ড দ্যাট হ্যাভ এ কি জিনিস, এরপরে আরো যদি বেন্ড করো অবশ্যই, হ্যাঁ তাহলে কি হবে, এটা তখন এরকম হয়ে যাবে, আরো ছোট ছোট বৃত্ত কালার দিই, এটা যদি আমি আরো বেন্ড করি তাহলে এটা আরেকটু ছোট বৃত্তের অংশ হবে, এবং তখন এই বৃত্তটা দেখো কার্ভেচার অনেক বেশি। সো থিংস আর লাইক দিস, এবং এটা জাস্ট তোমরা হয়তো অনেকে জানো, তারপর আমি আরেকটু বুঝাইলাম। সো আমি যেটা বোঝাইতে চাইলাম যে আমার ডি থেকে ওই অ্যাপ্লাইড লোড পর্যন্ত আমাদের কোনো মোমেন্ট হয়েছে, সো দেয়ার ইজ এ মোমেন্ট, দেয়ার ইজ এ কার্ভেচার, হ্যাঁ ইফ দেয়ার ইজ এ মোমেন্ট দেয়ার ইজ এ কার্ভেচার হবে, তারপরে বি সির মধ্যে তো মোমেন্ট আছে, এখানেও কার্ভেচার হবে, এ বির মধ্যে মোমেন্ট আছে, কার্ভেচার হবে, তো ডিফ্লেকশন শুড বি লাইক দিস, এবং এতে সবকিছুই আছে, তাই না? আমরা যদি এটা স্ট্রেট লাইন দেখি তাহলে দিস ইজ দা থিটা এ, আর এখানে যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, this much is the delta, sorry this is হলো না, it is line is delta b, তাই তো এই, সো এটা তোমরা আমি একটু কুইক গেলাম, তোমরা নিজেরা একটু দেখেন। তারপরে দেখো আমাদের সব ধরনের প্রবলেম আমরা অ্যাড্রেস করলাম, তাই না? টিপিক্যাল একটা ফ্রেম, একটু পিকুলিয়ার ফ্রেম, যেটা যে একটা আর্মস উপরে থাকে, হট কন্ডিশন, সবগুলো আমরা এখানে ডিসকাস করলাম। সো আই হোপ যে ফ্রেম সম্বন্ধে এখন তোমাদের যে ধরনের কনফিউশন সবকিছু দূর হয়ে যাবে, এনি টাইপ অফ লোডিং, হ্যাঁ আমি অ্যাসাইনমেন্ট না, জাস্ট তোমরা এটা করে নিয়ে আসবে, আমি একটা দিয়ে দিই, সাপোজ এই ফ্রেমটাতেই, হ্যাঁ তোমরা নিজেরা ট্রাই করে আনবা, এটা তোমার নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। দুই ধরনের অ্যাসাইনমেন্ট দিব আমি, আমি এটাকে ফিক্সড সাপোর্ট দিলাম, ঠিক আছে? এটা ফিক্স দিলে ডি তে আর কোনো সাপোর্ট দেওয়া যেত, তাই না? এখানে যদি আমি যে কোনো ধরনের সাপোর্ট দিই তখন ডিটা ইনডিটারমিনেন্ট, তুমি কিন্তু এটা আর সলভ করতে পারবে না, এবার ডিটারমিনেন্ট ইনডিটারমিনেন্ট বুঝো যেহেতু, সেটা আমি জেনে ডিটেল, তাহলে এইটা হচ্ছে আমাদের এ, এইটা বি, পয়েন্ট সি, গুলো একই নিতে পারো, এ বির উপরে একটা সরি ট্রায়াঙ্গুলার লোড দিচ্ছি, তোমরা ট্রায়াঙ্গুলার লোডের জন্য এটা সলভ করে নিয়ে আসবে। বোঝা গেছে? দেখো আমরা কিন্তু ইউডিএল বা ট্রায়াঙ্গুলার লোডের জন্য করি না, এখানে কিন্তু টেবিলে ভ্যালু দেওয়া আছে, কি ধরনের মোমেন্ট ডায়াগ্রাম কার্ভ হয় সেটার উপরে।
এটা ধরো 10 কিপ পার ফিট, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার লোডের ভ্যালু। আর বিসি তে লোডই থাক, সমস্যা নেই। এটার ভ্যালু হচ্ছে ধরো 25 কিপ। ওকে, এইটা এটা হচ্ছে এই ফ্রেমটা করবা যাদের রোল নাম্বার অড রোল নাম্বার, তারা করবা। মানে একটু চেঞ্জ করে দিই তাদের জন্য, এখানে ড্র করব। তোমাদের আমি দিচ্ছি এতে ডিতে রোলার, ঠিক আছে। সবাই একটু তুলে নাও, হ্যাঁ, নাম্বার লেফটে। আর এখন যেটা ড্র করতে এটা যাদের ইভেন রোল নাম্বার তারা নেক্সট ক্লাসে আমি র্যান্ডমলি হয়তোবা জিজ্ঞেস করব, তোমরা ফাইল করে ওয়ার্ডে লিখে মানে হাতে লিখে স্ক্যান করে আমাকে পাঠিয়ে দিবা। এটা অ্যাসাইনমেন্টই ধরে নাও। সো আমরা কি দিব, আমার একটা ফোন আসছে, ফোনটা একটু তাহলে আমাদের এটা কি হলো, এ বি, here it will be C, and then this is D. তোমাদের লোডিংটা আমি একটু চেঞ্জ করে দিই। তোমাদের লোডিংটা এইখানে আমি দিচ্ছি, এইখানে দিচ্ছি ট্রায়াঙ্গুলার, ঠিক আছে, ইউডিএল। দেখো জাস্ট এখন ভ্যালুটা দিয়ে দিব, হোল প্রবলেম, ঠিক আছে। সো এইটা ধরে নাও যেটা ইউডিএল ক্লাসে 5, সরি বোঝা যাচ্ছে, একটু করে লিখি, এইটা ধরে নাও 5 কিপ পার ফিট, ট্রায়াঙ্গুলারটার ম্যাক্সিমাম হচ্ছে এটা 10 ধরি, 10 কিপ পার ফিট। ওকে, সেম, অর্থাৎ এবিটা হচ্ছে 12 10 22 ফিট আর বিসিটা হচ্ছে 8 5 13 ফিট। এটা ওইটা যা আছে আইটাই সব ঠিকই রাখো, হ্যাঁ, শুধু লোডিংটা আর ফ্রেমের সাপ। এটা যারা দিস odd roll number, O double D odd roll number
নেক্সট ক্লাসে, দ্যাট মিনস আই মিন বুধবারে আগেই আমাকে এটা তুমি ওয়ার্ডে টাইপ করে সুন্দর করে বইয়ে যেভাবে করা আছে এইভাবে, তাহলে তোমার প্র্যাকটিস হয়ে গেল হাউ টু ড্র দ্য ডায়াগ্রাম, সেটাও করতে পারো। আর যাদের মনে করো যে ল্যাপটপ না, এটা তো সম্ভব না, যাদের ল্যাপটপ নাই তারা হাতে করে জাস্ট স্ক্যান করে আমাকে পাঠিয়ে দিলেও হবে। সো ঠিক আছে, আমাদের আজকে একটু আমরা যাই যে আমাদের কিছু এখানে এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো তোমরা করবা। হ্যাঁ, এটা দেখবা যে অলমোস্ট সেম জিনিস এইখানে, এই যে আগে এটা আমরা করছি সেটা জাস্ট একটু অপোজিটের ঘুরাই দেওয়া আছে। এই ধরনের ফ্রেম, এটা বিভিন্ন পরীক্ষাতেও আসে, দেখবে যে আগের কোশ্চেন গুলা করলে ধরনের হয়তো বা অ্যান্সারও দেওয়া আছে, এগুলো নিজেরা বাসায় সলভ করবা। So from today we have just finished how to solve the frame beam by using product integral and also direct integration. সো নেক্সট ক্লাসে আমরা আর একটা মেথড আমাদের বাকি আছে, কনজুগেট বি মেথড। ঠিক আছে, এটা আমরা দেখবো, বা তোমরা একটু পড়ে এসো। আমরা আমাদের ক্লাস, ওই ক্লাসটা হয়তো 2টা বা 3টা ক্লাস লাগবে, তারপরে ওইটা শেষ হয়ে গেলে আমরা এরপরে আমরা উইন্ড লোড ধরবো। ঠিক আছে, তারপরে দেন আর্থকুয়েক লোড। তারপরে আগে যদি খুলে যায় তোমরা তো আমাদের ক্যাম্পাসে চলে আসবা, আর যদি না খুলে তাহলে যেভাবে হচ্ছে এভাবেই আমাদের চলতে থাকবে। সো থ্যাংক ইউ। না, কোনো কথাই হয়নি, এটা তোমরা যতটুকু জানো আমরা ওই আমাদের তো আসলে আর গভর্নমেন্ট থেকে কোনো যদি নির্দেশনা আসে সেটা তো ভিসি স্যারের কাছে। ওকে, তাহলে ভালো থাকো, থ্যাংক ইউ।